অসুখ বিসুখ সারাতে আমরা ওষুধ তো খাই, কিন্তু এই ওষুধই কি সমস্যা তৈরি করতে পারে? আজ আমরা কথা বলবো যে ওষুধ খেলে পরে যে অ্যালার্জিটা হয় সেটা নিয়ে। ওষুধে যদি অ্যালার্জি থাকে তাহলে তার লক্ষণ কি এবং বাঁচার উপায় কি? আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস এ মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ওষুধ তো আমরা খাই অসুখ বিসুখ সারাতে, তো এই ওষুধই কি কোন রকম অসুখ নিয়ে আসতে পারে আমাদের? ওষুধ, অনেক ওষুধ আছে যেগুলো প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, হ্যাঁ। এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ওষুধের ক্ষেত্রে খুব কমন। মানে অনেক ওষুধের ক্ষেত্রেই শুনবেন নসিয়া, ভমিটিং হুম, হয়, হুম। মানে গা হ্যাঁ, হ্যাঁ, গুলাতে গা, পারে হ্যাঁ, বা হ্যাঁ। র্যাশেস হতে পারে, স্কিন র্যাশ। এই যে পার্টিকুলার ওষুধের অ্যালার্জি যেটা আমরা বলছি, যেটা নিয়ে খুব চিন্তা, নর্মাল অল্প বিস্তর র্যাশ হলো, চুলকানি হলে একটু সেটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু ওষুধের রিয়াকশন আছে যেগুলো মারাত্মক, যেটা যেমন স্টিভেন জনসন সিনড্রোম বা টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। এগুলো খুব বিপজ্জনক সাইড এফেক্ট আর কি। সাধারণ আমাদের যে ওষুধ, যে সাইড এফেক্ট হলো, পার্শ্ব প্রতিক্রিয়া হলো, সে কিন্তু প্রেডিক্টেবল। আপনি জানেন যে যেমন কোয়ামক্সিক্লাভির ওষুধ খেলে, এই গ্রুপের ওষুধ খেলে ডায়রিয়া হতে পারে, পাতলা পায়খানা হয়। পাতলা পায়খানা হ্যাঁ, হতে পারে, জানি এটা এটা। নোন। হ্যাঁ, হ্যাঁ। এটা নোন এবং হ্যাঁ, প্রেডিক্টেবল। হ্যাঁ, হ্যাঁ, আপনি আগে থেকে জানেন এটা হ্যাঁ। খাচ্ছি, জেনে হ্যাঁ, বুঝেই খাচ্ছি, হুম, হতে পারে, হতে পারে। হলে তার ব্যবস্থা নিতে তার হবে। ব্যবস্থা অলরেডি ডাক্তার বলে লিখেও দেয়। অনেক সময় লিখেও হ্যাঁ, দেয়। এটা একটা। হ্যাঁ। আর এটা প্রেডিক্টেবল, হুম, আপনি আগে থেকে জানেন, বুঝতে পারেন ও এটা থেকে লুজ মোশন হলে এই ওষুধটা খাওয়ার পর তাহলে এটা থেকে হলো। আমি আজকে যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা তার থেকে বেশি যে জিনিসটা নিয়ে হ্যাঁ। আলোচনা করবো, সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল। যেমন এই স্টিভেন জনসন সিনড্রোম খুবই আনপ্রেডিক্টেবল। প্রথমে আপনার কিছু নাও হতে পারে, ওষুধ আচ্ছা। আপনি খেয়ে নিলেন, তার 1 থেকে 3 সপ্তাহ পরে দেখা গেল এটা উদয় হলো আর কি। যে এটা মুশকিল হচ্ছে, এই যে স্টিভেন জনসন সিনড্রোমের কথা বলছি, এটা চোখ, মুখের মিউকাস মেমব্রেন, জেনিটেলিয়া, হুম, মানে লিঙ্গের হুম। জায়গা, ওই জায়গাগুলোকে এফেক্ট করে, আচ্ছা। এবং তার সঙ্গে স্কিনে ব্লিস্টারিং হয়, মানে ওই জল ফোস্কা পড়ার পড়া। মতো। হ্যাঁ, ফোস্কা পড়ার মতো, পুরো হুম, স্কিনে অনেক জায়গায় হুম, ব্লিস্টারের মতো হতে হুম। পারে। এবং সেটা যদি লেস দেন 10% হয় তাহলে স্টিভেন জনসন সিনড্রোম বলে, আচ্ছা। বা স্লাইটলি মোর দেন হুম, 10% ঠিক আছে। আর যদি 30%-এ, বডি সারফেসের 30%-এর বেশি এফেক্টেড হুম, হলো, সেটা টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, হুম, আরো মারাত্মক এক ধরনের রিয়াকশন আর কি। এবং সেটা কিছু কিছু ওষুধ আছে সেগুলোতে খুব কমন, যেমন অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ, যেমন অ্যান্টি কনভালসেন্ট হুম, আছে, হুম, হুম, অ্যান্টি সিজার মেডিকেশন লাইক হুম, ফেনিটয়েন হুম, বা অ্যালোপিউরিনল বা পেন কিলার খুব হুম, কমনলি আমরা খাই, সেটাতেও খুব এটা হুম, কমন। তো যদি কারো এরকম খেয়ে আগে এরকম কিছু একটা হওয়ার হিস্ট্রি থাকে, হুম, তিনি তারপর নেক্সট ডাক্তারবাবুর কাছে গেলেন, হুম, কিন্তু ডাক্তারবাবুকে সেটা, সেই ইনফরমেশনটা দিলেন না, হুম, ডাক্তারবাবু হয়তো অন্য নামে সেম মলিকিউল হুম, হয়তো হুম, প্রেসক্রাইব হুম, করলেন, হুম, আবার হতে পারে তো, হুম, এবং আগের বারের থেকে এবারে অনেক বেশি ভাবে হতে পারে, হুম, তাতে অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, আর তাতে আহ, প্রাণ সংশয় থাকতে পারে। হুম। তো কোনো যদি ওষুধে কখনো কিছু রিয়াকশন হয়ে থাকে, নিজে যদি মনে নাও রাখতে পারেন, লিখে রাখুন। আচ্ছা, আচ্ছা। ডাক্তারবাবুকে যতবার ভিজিট করবেন জানান যে ওষুধে রিয়াকশন হয়েছিল। আপনার হয়তো ডাইক্লোফেনাক গ্রুপে রিয়াকশন হয়েছিল, আপনি ডাক্তারবাবুকে বললেন যে ওই গ্রুপে রিয়াকশন, পেন কিলার গ্রুপে আমার রিয়াকশন হয়েছে, হুম, তাহলে তো ডাক্তারবাবু বুঝে যাবেন। হুম, বা মনে করুন কারো কুইনোলোন, ফ্লুরোকুইনোলোনস গ্রুপে রিয়াকশন হয়েছে, তার ওফ্লক্সাসিন খেয়ে রিয়াকশন হয়েছে, মানে লিভোফ্লক্সাসিনও হতে পারে, হুম, হুম, মক্সিফ্লক্সাসিনও হুম, হতে পারে। হুম, 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 বুঝতে পেরেছেন? হুম, হুম। ফলে আপনাকে অবগত থাকতে হবে, ডাক্তারবাবুকে জানাতে হবে সেটা। আচ্ছা। তো একজন পেশেন্ট সবসময় তো একেবারে মানে বিরাট রকম ফোসকা পড়বে এরকমও তো নয়। তো একজন মানুষ প্রথম থেকে কি করে বুঝতে পারবেন যে আমার এই সমস্যা ওষুধ থেকেই হচ্ছে? যদি ওষুধ খাবার পরেই কোনো র্যাশেস হলো, হুম, কোনো জায়গায় চুলকানি হলো, বা রেডনেস হলো, বা একটু ব্রিদিং ডিফিকাল্টি হলো, বা ঠোঁট ফুলে গেল, হুম, বা ঠোঁটে কালো হয়ে গেল, হুম, হতে পারে। যখন ফিক্সড ড্রাগ ইরাপশন বা ফিক্সড ড্রাগ হুম, রিয়াকশন, সেগুলো তো কমন, আমরা হুম, তো পাই, অনেক হুম, হুম, পেশেন্টেরই পাই। হুম, যেমন প্যারাসিটামল খেয়েও হুম, অ্যালার্জি আছে, সেই পেশেন্টও আমরা পেয়েছি। হুম, তো আহ, বা প্যান্টোপ্রাজল গ্রুপের ওষুধ খেয়ে অ্যালার্জি হয়েছে, সেটাও তো আমরা জানি হুম, বা পাই সেগুলো। হুম, এবং শুধু যে স্টিভেন জনসন সিনড্রোম আর টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস শুধু ওষুধেই হবে তার তো কোনো মানে নেই, হুম, ইনফেকশনও তো হতে পারে, ইনফেকশন থেকে হতে হুম, পারে। ফলে হলে যে আপনার হয়েছিল সেই হিস্ট্রিটা ডাক্তারবাবুকে জানানো দরকার। আর কোনো ওষুধ থেকে যদি সাসপেক্টেড হয়, তাহলে ড্রাগ অ্যালার্জি টেস্ট আছে, সেটা করে দেখে নেওয়া যেতে পারে যে কোন ড্রাগে উনি সেন্সিটিভ, তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে। ডিসেন্সিটাইজেশন কন্ট্রোলড একটা এনভায়রনমেন্টে করা যায়,
যে তাকে আবার এই ওষুধটা অল্প ডোজে দিয়ে দেখা কোনো রিয়াকশন হচ্ছে কিনা বা বডিকে সেন্সিটাইজ করা, কিন্তু সেটাই কোন একটা রিয়াকশন হয়ে আছে তার উপরে করা উচিত না। আচ্ছা, যখন পেশেন্ট নর্মাল থাকবে। নর্মাল থাকবেন তখন চেষ্টা করা উচিত। এবার আরেকটা যেটা প্রশ্ন হচ্ছে যে ওষুধ খাওয়ার কতক্ষণের মধ্যে এটা হয়, মানে কি এটা কি ইনস্ট্যান্ট হয় নাকি একটা দুটো খেলাম তারপরে আস্তে আস্তে হবে, এরকম কি বিষয় আছে নাকি যে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই মানে এই ধরনের সমস্যা তৈরি হয়? কিছু কিছু ওষুধ খাওয়ার পরে পরেই কিছু কিছু র্যাশেস বা এগুলো অ্যাপিয়ার করতে পারে, তো ওষুধ বন্ধ করলে সেগুলো ঠিক হয়ে ঠিক যায়। হয়ে যায়, আচ্ছা আচ্ছা। আবার যেমন স্টিভেন জনসন সিনড্রোম বা টক্সিক এপিডেমা নেক্রোলাইসিস বলছি, সালফার ড্রাগ বা কিছু খাওয়ার পরে যেগুলো হচ্ছে অ্যালোপিউরোনা বা ফেনিটয়েন বা অ্যান্টিবায়োটিক যেগুলোর কথা বলছিলাম, সেগুলো আবার কিন্তু 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পরেও হতে পারে। কোনো ওষুধ আচ্ছা খেলেন, অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট হয়ে গেলে পেন কিলারের কোর্স কমপ্লিট কিছু বুঝলেন না, পরে আসতে পারে, পরে পরেও হতে পারে। পরে অ্যাপিয়ার করতে পারে, বডিতে থাকতে পারে। তার মানে এই নয় যে ডাক্তারবাবু ভুল ওষুধ দিয়েছে। ডাক্তারবাবু তো আপনার বডিতে ওষুধের কি রিয়াকশন আছে জানবে কিভাবে? ঠিকই ঠিকই ঠিক। ওষুধ তো সবাইকে একই রকমই, সেটার প্ল্যান একটা ট্রিটমেন্ট আছে, সেটা দিয়েছে। ওষুধ যদি কোনো ওষুধে আপনার রিয়াকশন হয় তাহলে ডাক্তারবাবুর কাছে নেক্সট যখন যাবেন ডাক্তারবাবুকে বলে দাও তবে এই ওষুধে আগের বারে আপনি দিয়েছিলেন র্যাশ বেরিয়েছিল, এবারে তাহলে অন্য গ্রুপের ওষুধ দেবে, তখন যখন চেঞ্জ করে দেবে। আর দুর্ভাগ্য যদি থাকে তাহলে দেখা যাবে নেক্সট যে অন্য গ্রুপের ওষুধ দিয়েছেন সেটাতেও রিয়াকশন থাকতে পারে, সেটা ডাক্তারবাবুকে জানা সম্ভব মানে না। আপনার ইমিউন সিস্টেম সম্পর্কে মানে কারোই জানা কারোর সম্ভব নয় সম্ভব আনটিল আনলেস আপনি মানে কোনো রকম সমস্যায় পড়ছেন। সমস্যা ইমিউন সিস্টেম তো কার কিরকম আছে হ্যাঁ। বা কোন ওষুধে কার অ্যালার্জি আছে সেটা জানা সম্ভব না। একদমই তাই। এবার অনেকে মুখস্থের মতো বলেন আমার না সালফার ড্রাগে অ্যালার্জি আছে, মানে হয়তো নেই, হুম। কারো থেকে শুনেছেন তা উনি আগে থেকে এসে বলে দিচ্ছেন। তো যখনই মানে patient কারো হয়তো এরকম ভয়ঙ্কর অবস্থা হয়েছে, উনি সেটা দেখেছেন, হ্যাঁ, দেখার পর উনি ভয়ে বলছেন যে আমার সালফার সালফার ড্রাগে অ্যালার্জি আছে, মানে সেরকম দেওয়া। তবে আজকাল সালফার ড্রাগ অনেক কমে গেছে, অ্যান্টিবায়োটিক গুলো অনেক সেফ অ্যান্টিবায়োটিক চলে এসেছে যেগুলোর সাইড এফেক্ট খুব কম। অ্যামক্সিসিলিন গ্রুপের ওষুধে একটু রিয়াকশন হতে পারে, সেফালোস্পোরিন গুলো তুলনামূলকভাবে সেফ, তবে অনেক সেফালোস্পোরিনের রিয়াকশন হয়। পেন কিলার গুলো একটু বুঝে শুনে দিতে হয়, কিন্তু প্রয়োজন হলে তো দিতে হবে, ওষুধ খেতে তো হবে। হইতে তো হবে। এবার ওষুধ না খেয়ে তো আপনি চিকিৎসা করতে পারবেন না। আমি তো ইনসুলিন দিয়েও পেশেন্টের অ্যালার্জি দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, ইনসুলিন দিয়েও আমি পেশেন্টের অ্যালার্জি দেখেছি। ফলে তাকে কিন্তু আবার অন্য ইনসুলিন চেঞ্জ করে দিয়েছি, তাতেও অ্যালার্জি হয়েছে। তারপরে একটা পার্টিকুলার ইনসুলিনে দেখলাম তার অ্যালার্জি নেই, তার এক্সপেন্সিভ সেই ইনসুলিনটা, তারপরে সেই ইনসুলিন তার চলছে, কারণ তার ট্যাবলেটে সুগার কন্ট্রোল হচ্ছিল না। ফলে আগে থেকে জানা সম্ভব না, আগে থেকে জানা সম্ভব না। যখন আমরা জেনে যাচ্ছি কোন একটা ওষুধে অ্যালার্জি হয়েছে, আমরা প্রিকশন নিয়ে নেবো, আমরা সেরকম বুঝে তার চিকিৎসা পদ্ধতি ঠিক করবো। আচ্ছা, এই যে স্টিভেন্স জনসন সিনড্রোম বা এই ধরনের যে সমস্যাগুলো তৈরি হয়, আচ্ছা এগুলো কি একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে, মানে কোনো রকম ভাবে যে ধরুন বলছেন ব্লিস্টার্স হয়ে যাচ্ছে বা চুলকানি হচ্ছে, আমরা জানি এই ধরনের জিনিসগুলো ছোঁয়াচে হয়, তো একজনের থেকে কি আরেকজনের এটা হতে পারে? যে না আমার ধরুন ড্রাগ অ্যালার্জি আছে, আমার ভাই আছে, বোন আছে, মা আছে ঘরে, তো এই ধরনের অ্যালার্জি কি একজনের থেকে আরেকজনের ছড়াতে পারে? এই ধরনের তো ইমিউন সিস্টেমের রিয়াকশন, হুম। এটা ছোঁয়াচে নয়, নয়। একজনের থেকে আরেকজনের ছড়াবে না। তবে কারো পরিবারে যদি কোনো পার্টিকুলার একটা ওষুধের রিয়াকশন থাকে তাহলে তার তো ড্রাগ অ্যালার্জি টেস্ট করতেই হবে, বাকিদের করে নেওয়া দরকার, কিন্তু ছোঁয়াচেটা মোটেই নয়। এটা হতে পারে যে আমার যদি ড্রাগ অ্যালার্জি, আমার যদি ড্রাগে বা কোনো ওষুধে অ্যালার্জি থাকে, তো আমার পরিবারেরও কি এরকম সমস্যা থাকতেই পারে? ইউজুয়ালি থাকে না, আচ্ছা আচ্ছা। এটা পার্টিকুলার সেই মানুষটারই ইমিউন আচ্ছা, সিস্টেমের আচ্ছা, প্রবলেম। আচ্ছা, অন্য কারো প্রবলেম যে থাকতেই হবে তার কোনো মানে নেই, আচ্ছা, তার আচ্ছা। হয়তো আলাদা করে আছে, হুম। কিন্তু এর সঙ্গে ওটার কোনো কানেকশন। এই যে ধরুন আমরা যে সমস্যাগুলোর কথা আলোচনা করছি, স্টিফেন্স জনসন সিনড্রোমস বা টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিসের যে কথাগুলো আমরা আলোচনা করছি, এটা কি ডাক্তাররা দেখেই বুঝতে পারেন, শুনেই বুঝতে পারেন, নাকি আলাদা করে এর কোনো ডায়াগনোসিসও করতে হয়? ক্লিনিক্যালি দেখেই বোঝা যায় যে কোনো একটা ওষুধ বা কোনো একটা ইনফেকশনে বা কোনো একটা পার্টিকুলার জিনিসে অ্যালার্জি হয়ে স্টিভেন জনসন সিনড্রোম হয়েছে, এটা পুড়ে যাওয়ার মতো হয়, বার্নসের মতো, বা টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস হয়েছে। প্লাস কিছু টেস্ট আছে, স্কিন বায়োপসি করেও সেটা জানা যায়, এবং আচ্ছা, স্কিন বায়োপসিও করতে হতে স্কিন পারে? বায়োপসি করে সেটা কনফার্মেশন হুম, হলো হুম, হুম। যেটা কোনো ওষুধ থেকে হয়েছে বা কিছু হয়েছে, তখন তার সেই মতো চিকিৎসা করতে হয়। মানে প্রথমেই এই অসুখগুলো হলে লোকে ডাক্তারের উপর দোষারোপ শুরু করে, হ্যাঁ, স্বাভাবিকভাবে যে অমুক যে উনি ডাক্তার, আমরা ওই ওষুধ শুনেছি দিয়েছে। যে অমুক ডাক্তারবাবু আমাকে এই ওষুধ দিয়েছে এবং দেওয়ার পর থেকে আমার এই অবস্থা হ্যাঁ, হয়েছে। তো ডাক্তারবাবুর কোনো উনি তো দোষ নেই। ওনার ইমিউন সিস্টেমটা তো জানেন না যে কোন ওষুধে কি ধরনের রিয়াকশন করবে। কোন ওষুধ কি রিয়াকশন করবে সেটা তো জানার হুম, কথাও হুম, নয়। হুম। প্লাস এটা ডাক্তারের বরং দোষ নেই। বলা উচিত যে স্যার এই ওষুধটা খাওয়ার পর আমার এই সমস্যা হয়েছিল, Exactly, তাহলে তিনি সেই রকম ভাবে তিনি ব্যবস্থাটা exactly. নেবেন। অনেকেই বলেন হ্যাঁ। উনি আমাকে এই ওষুধ দিয়ে দিয়েছিলেন, হুম। তার জন্য আমার এই রিয়াকশন হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে, ব্যাপারটা তা না, উনি তো জানেন না। জানেন না। উনি আপনাকে
স্ট্যান্ডার্ড গাইডলাইন হ্যাঁ, অনুসারে হ্যাঁ, চিকিৎসাটা করতে দিয়েছে, হ্যাঁ, তাহলে ওনার পক্ষে জানা সম্ভব না। এখন হুম। মানে দুর্ভাগ্যবশত আপনার এই হুম। রিয়াকশনটা হয়েছে, সেটা চিকিৎসা করতে হবে। এবং এরকম ভুরি ভুরি হয়, এটা নোন ফ্যাক্টস যে স্টিভেন জনসন সিনড্রোম বা টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস কিছু কিছু ওষুধে কারো রিয়াকশন হতে পারে, সেটা 1 লাখে একজন বা 5 লাখে একজনের হয়। ফলে সেটা একজন ডাক্তারের পক্ষে জানা সম্ভব না, জানা তাহলে তিনি সম্ভব কোনো না। ওষুধই লিখতে পারবেন না, হুম। কারণ যে কোনো ওষুধে যে কোনো মানুষের স্টিভেন তাহলে জনসন তো সিনড্রোম হতে পারে। এরকম হয় যে ওষুধ লেখার আগে তো টেস্ট করে নিতে হবে, তা হ্যাঁ, সেটা তো আরো ব্যয়বহুল হয়ে যাবে এবং আর সময় চিকিৎসার সাপেক্ষ, যে দেরি হয়ে যাবে, ব্যবস্থাটা সেটা ডিলে হয়ে অনেক যাবে। ডিলে হয়ে যাবে, হ্যাঁ, অনেক ব্যয়বহুল, তো অনেক ডিলে হয়ে যাবে। সেটা সেটা হ্যাঁ, ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি অ্যাপ্রুভড না। আহ, আপনাকে ওষুধ লিখতে হবে পেশেন্টকে, হুম, রিয়াকশন হলে তার ব্যবস্থা করতে হবে। এরকম নয় যে আমার ড্রাগ অ্যালার্জি কবে হবে বা কি হয়েছে বা হবে কি না সেটা আগে পরীক্ষা করে চিকিৎসা, মনে করে একজন নিউমোনিয়া হয়েছে, আপনাকে অ্যান্টিবায়োটিক দিতেই হবে, নাহলে সেপ্টিসেমিয়া হবে, পেশেন্টটা মারা যাবে। তার কি আপনি ড্রাগ অ্যালার্জি টেস্টের রিপোর্টের জন্য 7 দিন অপেক্ষা সেই করবেন? সেই সেটা তো সম্ভব সম্ভব না। না। হ্যাঁ। বা একজনের মনে করুন খুব জ্বর হয়েছে, তাকে কি আপনার ওষুধ বা জ্বর হয়েছে এবং আপনি জানেন যে টাইফয়েড থেকে জ্বর হয়েছে, তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে আপনাকে কমাতে হবে, একদমই নাহলে তাই। কি আপনার হবে? দেরি হয়ে যাবে দেরি চিকিৎসা। হয়ে যাবে। হ্যাঁ। সেরকমই আর কি, সবার যে রিয়াকশন হবে তা না, রিয়াকশন হলে তার চিকিৎসা করতে হবে। এবং স্টিভেন জনসন সিনড্রোম, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, এগুলো অফেন আইসিইউতে ভর্তি করে পেশেন্টের চিকিৎসা করা হয়। আচ্ছা। তার আইভি ফ্লুইড আছে, ম্যানেজমেন্ট করতে হয়, অনেক সময় পেশেন্টরা খেতে পারে না, মুখে ঘা হওয়ার জন্য নেজাল টিউব পুট করে নেজাল ফিডিং করতে হয়, তার স্টেরয়েড দিতে হতে পারে ইমিউন সিস্টেমটাকে ডাউন করার জন্য, বা আইভিআইজি দিতে হতে পারে, সেগুলো সব হসপিটালে চিকিৎসা করতে হয়। স্টিভেন জনসন সিনড্রোম আর টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস বাড়িতে চিকিৎসা করা যায়। যেহেতু সাংঘাতিক বিষয়। সাংঘাতিক ফর্ম অফ অ্যানজিওইডিমা হচ্ছে বা এটা সিভিয়ার ফর্ম অফ অ্যালার্জি, এগুলো বাড়িতে চিকিৎসা করা সম্ভব না। আচ্ছা, এটার কি এরকম কোনো চিকিৎসা আছে যে ওষুধ খেয়ে বা কোনো রকম চিকিৎসা নিলে এটা পুরো সেরে যাবে বা ড্রাগে আর অ্যালার্জি হবে না, এরকম কোনো ট্রিটমেন্ট আছে কি? একটা হচ্ছে ওই ডিসেনসিটাইজেশন বলে, সেটা পেশেন্ট যখন একদম সুস্থ হয়ে যাচ্ছে তখন ট্রাই করা উচিত, কিন্তু রুটিনলি আমাদের দেশে করা হয় না। আচ্ছা। আর 2 নম্বর, কোনো একটা ড্রাগে অ্যালার্জি হয়েছে মানে সে ওই ড্রাগে পার্টিকুলারলি ওই ড্রাগটাতে লাইফ লং অ্যালার্জি, ফলে ওই ড্রাগটা অ্যাভয়েড করতে হবে। সেরে যাওয়ার ব্যাপারটা নিয়ে, সেরে যাওয়া নিয়ে আমরা ভাবিও না, কারণ আমরা সেকেন্ড টাইম ওই ড্রাগটার ভয়ে ট্রাই করি না। আবার অ্যালার্জি হলে তো আবার মারাত্মক লেভেলে অ্যালার্জি হবে। ফলে সেরে গেল কি গেল না ডাজন্ট ম্যাটার, আমাকে এই ওষুধটা অ্যাভয়েড করতে হবে। তাহলে যদি আমার কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার চিকিৎসাটা হবে কিভাবে? আমার যদি অন্য সমস্যা থেকে থাকে, কোনো একটা পার্টিকুলার ওষুধে অ্যালার্জি হচ্ছে, তাহলে আমাদের অন্য গ্রুপের অন্য ওষুধ দিতে হবে, দিয়ে ট্রাই করতে হবে। সম্ভবত অন্য গ্রুপে তার অ্যালার্জি থাকবে না। একটা মানুষের সব ওষুধে অ্যালার্জি থাকতে পারে না। ফলে আশা করছি তার অন্য গ্রুপে অ্যালার্জি থাকবে না, সেভাবেই চিকিৎসা হবে। আমাদের তো একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন থাকে, একটা অল্টারনেটিভ গাইডলাইন থাকে, একটা ব্যাকআপ লাইন থাকে, সেগুলো আমরা ট্রিটমেন্ট করি। যেরকম ভাবে গাইডলাইন গুলো আমাদের ডাক্তারিতে শেখানো হয় সেভাবে। আমরা তো কোনো ওষুধই নিজে থেকে নিজের মাথায় বুদ্ধি দিয়ে ওষুধ লিখি না, আমরা পড়াশোনা করে যেটা শিখি, আমাদের স্ট্যান্ডার্ড গাইডলাইন যে ট্রিটমেন্ট প্রোটোকলটা নির্ধারণ করে দেয়, সেটাই আমরা ফলো করি। ফলে সেক্ষেত্রে অনেক অপশনস আছে, পেশেন্টদের চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে যেটা হলো যে ওষুধে যদি অ্যালার্জি থাকে তাহলে আপনাকে ডাক্তারবাবুর কাছে পৌঁছতে হবে, তাকে জানাতে হবে, তিনি সেই মতন ব্যবস্থা নেবেন। যেমন কিছু কিছু ড্রাগ অ্যালার্জি ওষুধ বন্ধ করলে 4 দিনের মধ্যে অ্যান্টি অ্যালার্জি খেলেন, সেরে গেল। আবার যদি স্টিভেন জনসন সিনড্রোম বা টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস সিভিয়ার ফর্ম অফ অ্যালার্জিক রিঅ্যাকশন, যেটা ড্রাগ অ্যালার্জি হতে পারে, ড্রাগ থেকে হয়, সেগুলো তো হাসপাতালে ভর্তি করতে হবে। আপনি ডাক্তারবাবুকে জানালেন যে ওষুধ কি এরকম অ্যালার্জি হয়েছে, ডাক্তারবাবু তখন বলে দেবেন যে হাসপাতালে ভর্তি হন, বা ডাক্তারবাবু লিখে দেবেন হসপিটালাইজেশন, তখন গিয়ে হসপিটালে ভর্তি করে চিকিৎসা করতে হবে। এটার জন্য মানে দোষারোপ করা নয়, কারণ আপনি জেনেই গেলেন, এটা ডাক্তারবাবু নিজেও জানেন না আপনার অ্যালার্জি হবে কিনা। আর এটা ট্রিটমেন্টও ডিলে করা নয়, যে নিজে থেকে সেরে যাবে বলে বাড়িতে বসে থাকা নয়, দুটোই মারাত্মক হতে পারে। যেটা বোঝা গেল যে আপনার যদি কোনো ওষুধে যদি আপনার অ্যালার্জি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সেই সংশ্লিষ্ট ডাক্তারবাবুকে জানান, তিনি নিশ্চয়ই সেই মতন ব্যবস্থা নেবেন। আর যদি সমস্যা গুরুতর হয় তাহলে তো অবশ্যই হাসপাতালে পৌঁছাতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একদিন অন্য কোনো একটি এপিসোডে। নমস্কার। নমস্কার।